হবে না বার্ষিক পরীক্ষা, এবার পাস সবাই। দেশে ঢোকা মাত্রই পিকে হালদারকে গ্রেফতারে হাইকোর্টের নির্দেশ। রোহিঙ্গাদের নিয়ে দাতাদের দীর্ঘ পরিকল্পনায় আপত্তি বাংলাদেশের। কাজ হয়নি মালিকদের হুমকিতেও, নৌযান শ্রমিকদের ধর্মঘট চলছে। পাট ও পাটপণ্য রপ্তানি থেকে $1 বিলিয়ন অর্জনের আশা। এটি নিউজ দেখছেন। ৬টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি মিস্তাবিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। করোনা মহামারীর কারণে এবছর মাধ্যমিক স্তরে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। আজ এক অনলাইন সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে সকল শিক্ষার্থী পরবর্তী ক্লাসে উন্নীত হবে। মার্চ মাস থেকেই বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। শীতকালে করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভের শঙ্কা বিশেষজ্ঞদের। এমন পরিস্থিতিতে পিইসি, জেএসসি এবং এসএসসি পরীক্ষা বাতিল করেছে সরকার। এরই ধারাবাহিকতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি কেমন হবে তা জানাতেই বুধবার অনলাইন প্রেস ব্রিফিং করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। মাদ্রাসা শিক্ষা বোর্ড, আমাদের ঢাকা বোর্ডের চেয়ারম্যান মন্ত্রী জানান, সাধারণ সময়ে বিভিন্ন শ্রেণীর জন্য নির্ধারিত সিলেবাস শেষ করার মাধ্যমে শিক্ষার্থীরা যেটুকু জ্ঞান অর্জন করত, করোনা মহামারীতে তাতে ব্যাঘাত ঘটেছে। তাই শিক্ষার্থীদের এই ক্ষতি পুষিয়ে নিতে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে 30 কর্মদিবসের জন্য একটি পাঠ্যসূচি প্রণয়ন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB। সংক্ষিপ্ত এই পাঠ্যসূচির ভিত্তিতে প্রতি সপ্তাহে একটি করে অ্যাসাইনমেন্ট নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে শিক্ষার্থীদের। প্রতিষ্ঠান প্রধানগণ প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রতি সপ্তাহে শিক্ষার্থীদের নিকট পৌঁছানোর ব্যবস্থা করবেন। শিক্ষার্থীরা এই অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে পরবর্তী সপ্তাহের নির্দিষ্ট দিনে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে জমা দেবে এবং পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্ট সংগ্রহ করবে। যেখানে এরকম স্থানান্তরের ঘটনা ঘটেছে সেখানে তারা তাদের নিকটবর্তী যে কোনো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে যোগাযোগ করে তারা এই সিলেবাস এবং এই অ্যাসাইনমেন্ট সেগুলো সংগ্রহ করতে পারবেন এবং অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে সেই শিক্ষা প্রতিষ্ঠানে তারা দিতে পারবেন। তবে এই মূল্যায়ন প্রক্রিয়া পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান শিক্ষামন্ত্রী। কোনো পরীক্ষা নয়, আমরা এই মূল্যায়নটা যে করছি এই মূল্যায়নটাও যেন কোনো ধরনের চাপ সৃষ্টি না করে। এই মূল্যায়নটি কিন্তু তার পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার দিকে কোনো ধরনের প্রভাব ফেলছে না, কিন্তু এই মূল্যায়নটির মাধ্যমে আমরা পরবর্তী বর্ষে তাদেরকে কোন কোন জায়গায় কোথায় তাদের দুর্বলতা আছে সেগুলোকে আমরা কিভাবে পরবর্তী ক্লাসে আমরা অ্যাড্রেস করব, কি করে সেগুলোকে যেই দুর্বলতাগুলো আছে সেগুলো কাটিয়ে ওঠার জন্য সহযোগিতা করতে পারবো, সেই কাজের জন্য এই মূল্যায়নগুলো ব্যবহৃত হবে। তো আমি আপাতত মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড ILFSL এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদার দেশে ফেরার সাথে সাথেই তাকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী 25 অক্টোবর সকাল 8টায় তার বাংলাদেশে ফেরার কথা আদালতকে জানিয়েছে ILFSL। নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড ILFSL এর পক্ষ থেকে গত 7 সেপ্টেম্বর প্রথম ও গত রোববার দ্বিতীয়বারের মতো হাইকোর্টে আবেদন করা হয়। এতে প্রতিষ্ঠানের সাবেক MD প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার দুদকের মামলায় পলাতক থাকার পরও তাকে গ্রেফতার ছাড়াই পুলিশি নিরাপত্তার আর্জি জানানো হয়। কিন্তু মামলার কার্যক্রম স্থগিত, পলাতক থেকে এইটা আমাদের ইতিহাসে কোথাও নাই, এটি কিভাবে হবে? তখন আদালত বললেন, হ্যাঁ এই ধরনের প্রেয়ার তো আমরা অ্যালাউ করি না, এটা কেন লিখলেন, কিভাবে এফিডেভিট হলো? পিকে হালদার NRB গ্লোবাল ব্যাংকেরও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ILFSL এর করা আবেদন গ্রহণ করে বুধবার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ তাকে গ্রেফতারের নির্দেশ দিয়ে আদেশ দেন।
পিকে হালদার আগামী 25শে অক্টোবর দুবাই থেকে ঢাকা আসবে। তার ফ্লাইট নাম্বার এমিরেটসের টিকিটের মেনশন করে দিয়েছে, সেটাও বলেছে। এবং উনি নামার সঙ্গে সঙ্গে উনি ল এনফোর্সিং এজেন্সির হাতে হ্যান্ডওভার হবে এবং সেখান থেকে দুদকের মামলায় শোন অ্যারেস্ট হবেন এবং তাকে কাস্টডিতে নিয়ে যাওয়া হবে। সে আইনের হেফাজতে চলে যাবে নামার সঙ্গে সঙ্গে। আদালত বলেছেন, গ্রেপ্তার হওয়ার পরও কোম্পানির বিভিন্ন বৈঠকে থাকতে পারবেন পিকে হালদার। প্রয়োজনে তার চেয়ার টেবিলের ব্যবস্থাও করে দেওয়া হবে। কোর্টের আদেশের মূল উদ্দেশ্য হলো পাওনাদারদের টাকা কিভাবে খুব আপনার সুচারুভাবে নিরাপদে পাওনাদারদের হাতে ফিরিয়ে দেওয়া যায়। পিকে হালদার পুঁজিবাজারের তালিকাভুক্ত ILFSL এর ব্যবস্থাপনা পরিচালকের পদ ব্যবহার করে গ্রাহকের প্রায় 2,500 কোটি টাকা ও পিপুলস লিজিং থেকে আরও 1,000 কোটি সহ প্রায় 3600 কোটি টাকা লোপাট করে বিদেশে পালিয়ে যান। এরপর ILFSL এর ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে তাকে অপসারণের পাশাপাশি সম্পত্তি জব্দ করা হয়। তার বিরুদ্ধে 300 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা রয়েছে। জাভেদ আখতার, ATN নিউজ, ঢাকা। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের 4র্থ শ্রেণী কর্মচারী সেই আক্তারুজ্জামানের সম্পদে পরিমাপ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তার বিপুল সম্পদের বিষয়ে 1 মাস আগে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়েছিল ATN নিউজে। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। রাস্তায় ঘুরে ঘুরে প্রজেক্টর দিয়ে চিত্র প্রদর্শনের কাজ করেন এই আক্তারুজ্জামান খান। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মচারী তিনি। রাজধানীতে আছে তার বহুতল ভবন, ফ্ল্যাট ও প্লটেরও মালিক তিনি। অভিযোগ অনেক দিনের। বেশ কিছুদিন আগে সুনির্দিষ্ট এমন তথ্যের ভিত্তিতে আক্তারুজ্জামান খানের সম্পদের অনুসন্ধান শুরু হয় দুদকে। এলাকাবাসী বলছেন, তার আরও সম্পদের খোঁজ জানেন তারা। এটা ছাড়া ওনার আরেকটা সম্ভবত ফ্ল্যাট আছে জানি, ওই পাশে আরেকটা টিনসের বাড়ি আছে, এটা আমি জানি। আক্তারুজ্জামান খানের সম্পদ অনুসন্ধানের অংশ হিসাবে তার মিরপুরের বহুতল ভবনে আসে দুদক টিম। এই এলাকার 10 নম্বর সেকশনের ব্লক ডির 27 নম্বর রোডের এই বাড়িটি তার। এই সম্পদেরই পরিমাপ করেছে দুদক। বাসার সামনে রাখা এই গাড়িটিও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের 4র্থ শ্রেণীর কর্মচারী আক্তারুজ্জামানের। এটি তিনি তার শালিকার নামে কিনেছেন বলেও জানা গেছে। এই বাড়ির ঠিক 3টি গলি আগে ডি ব্লকের 31 নম্বর রোডে মোল্লা প্যালেসে কিনেছেন আরও একটি ফ্ল্যাট। এখানকার এভিনিউ 5-এ আব্বাসউদ্দিন স্কুল সংলগ্ন এলাকায় তার প্লট রয়েছে আরও 2 ঘাটার একটি। তবে এ ব্যাপারে এখনই কোনো কথা বলতে রাজি হননি দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তা। তাহিদ সৌরভ, ATN নিউজ, ঢাকা। দীর্ঘমেয়াদে রোহিঙ্গাদের খরচ যোগাতে দাতাদের সভায় আপত্তি নিয়ে যোগ দিচ্ছে বাংলাদেশ। রোহিঙ্গাদের নিয়ে এরকম দীর্ঘমেয়াদী পরিকল্পনার অর্থ তাদেরকে দীর্ঘদিন বাংলাদেশে রেখে দিতে চাওয়া বলেই মনে করছে ঢাকা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর উদ্যোগে এই সভায় যোগ দিচ্ছে ভারতও। কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের খরচ যোগাতে 2017 সাল থেকেই 1 বছর মেয়াদী জয়েন্ট রেসপন্স প্ল্যান আয়োজন করে আসছিল জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। এবার তাদের সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে চায়। তাদের আমন্ত্রণে সভায় যোগ দিচ্ছে বাংলাদেশ, ভারত সহ প্রায় 50টি দেশ। যে সেগমেন্টটা আছে সেটা পিওরলি আমরা যেটা জানতে পেরেছি, প্রায় 50টা দেশ এখানে অংশগ্রহণ করার ইচ্ছা ব্যক্ত করেছে এবং দ্যাট উড বি প্লেজিং সেগমেন্ট বা হিউম্যানিটেরিয়ান এফোর্টের যে সেগমেন্ট। 22 অক্টোবর বাংলাদেশ সময় বুধবার শুরু হতে যাওয়া এই সভায় বাংলাদেশ টিমের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। কিন্তু সভার এজেন্ডাতেই আপত্তি বাংলাদেশের। ওনারা বলছেন যে আগামী 10 বছর হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্ট কিভাবে নিতে হয় এই নিয়ে আলাপ করবে। উই আর নট ইন্টারেস্ট ইন ইট। আমরা তো আগামীকালকে বিদায় করলে বিদায় করতে আমরা এই বিরাট যত নেইতে আমাদের এই জন্য মেইন ফোকাস হবে রিপাট্রিয়েট দেম। আমরা চাই তারা তাদের দেশে গিয়ে শান্তিতে থাকবে, ওখানে জীবনমান উন্নত করে, ওখানে গিয়ে তাদের জীবনমান উন্নত, আমাদের দেশে না। বাংলাদেশের আপত্তির জায়গা মেনে নিয়ে যুক্তরাষ্ট্র সহ দাতা দেশগুলো বলছে ফান্ড জোগাড় এবং মিয়ানমারের উপর চাপ তৈরি, দুরকম চিন্তাই করছে তারা। সম্প্রতি ঢাকা সফরেই এই ব্যাখ্যা দিয়ে গেছেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান। We very much agree with the government of Bangladesh that a solution needs to be found to restore the rights and right of return of the people.
এরকম পরিস্থিতিতে এই সভা থেকে রোহিঙ্গাদের খরচ জোগাড়ের পাশাপাশি মিয়ানমারের ওপর চাপ তৈরিতে শক্তিধর দেশগুলো সমন্বিত কোনো পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা করছে বাংলাদেশ। বাংলাদেশ চাইবে যে এইটা শুধু একটা হিউম্যানিটেরিয়ান এফোর্টের জন্য এই মিটিংটা যেন না হয়, এটা যেন একটা সমাধানের একটা বিষয় যেন এখানে থাকে। অর্থাৎ আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। মালিকদের হুমকিতেও পরিবর্তন হয়নি। দেশের সব বন্দরে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছেন পণ্যবাহী নৌযান শ্রমিকরা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন একে আজাদ। শ্রমিক ধর্মঘটে বদলে গেছে চট্টগ্রাম বন্দরে ব্যস্ততার চিরচেনা রূপ। ভোগ্যপণ্য, নির্মাণ সামগ্রী সহ বিভিন্ন পণ্য নিয়ে বহির্নোঙরে খালাসের অপেক্ষায় 40টি বড় কার্গো জাহাজ। ধর্মঘটের কারণে এসব জাহাজ থেকে পণ্য খালাস এবং পরিবহন দুটোই বন্ধ। কাজ না থাকায় কর্ণফুলী নদীতেই অসংখ্য লাইটারেজ, অয়েল ট্যাঙ্কার ও বাল্কহেড অলস পড়ে আছে। ব্যাহত হচ্ছে বিভিন্ন শিল্প কারখানায় কাঁচামাল পরিবহনের কাজ। আমাদের প্রধান দাবি হচ্ছে আমাদের খাওয়ার যে খরচটা এইটা মালিক পক্ষ বহন করবে, অন্যান্য ভাতা সুবিধা দিবে। নৌপথে চাঁদাবাজি, ছিনতাই, চুরি ডাকাতি বন্ধ করতে হবে। মঙ্গলবারই নৌযান মালিকরা হুঁশিয়ারি দেন, কর্মবিরতির নামে পণ্য পরিবহন বন্ধ রাখলে বেতন ভাতাও বন্ধ রাখবেন। প্রয়োজনে পাল্টা ধর্মঘটের হুমকি দেন তারা। তাদের অযৌক্তিক দাবি আমরা মানতে পারবো না। যদি সরকার আমাদের উপরে দাবি চাপায় দেয় তাহলে তারা কি ধর্মঘট করবে? আমরা ধর্মঘট করবো। বেতন খোরাকির ব্যবস্থা যদি না করে তাহলে তিনারা জাহাজটা মালিকদেরকে বুঝে নিতে বলছে, আমরা জাহাজটা নদীতে রেখে দিয়ে আমার শ্রমিকেরা নেমে চলে আসবে। এরপরও মংলা, নারায়ণগঞ্জ, আশুগঞ্জ সহ অন্যান্য বন্দরে ধর্মঘট অব্যাহত রেখেছেন শ্রমিকরা। বরিশালের কেটিসি ঘাটে ট্রাক, তেলের ট্যাঙ্কার ও লরি পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে। নষ্ট হওয়ার পথে বিপুল পরিমাণ কাঁচামাল। চিটাং থেকে আনলোড করে আমার খেয়াল ছিল যে ভোলা যাবো, ভোলার থেকে চিটাং চলে যাবো, কিন্তু এখন চিটাংও হচ্ছে না, ভোলাও হচ্ছে না। আমরা বহুবার দেন দরবার করেও আমরা মালিকদের সরকারের কাছে থেকে কোনো সাড়া পাই নাই। তার ফলশ্রুতিতে আমরা এই আন্দোলনে যেতে বাধ্য হয়েছি। ধর্মঘট আরও কয়েকদিন চললে বেশ বেকায়দায় পড়বেন ব্যবসায়ীরা, ফলে নানা সংকট তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তারা। এক একটা মাদার ভেসেলের ডেলি $10,000 to $15,000 ড্যামেজ দিতে হচ্ছে, এবং এই টাকাটা আমাদের যারা ব্যবসায়ীরা আছেন, যারা আমদানিকারক আছেন, তাদেরকে কিন্তু বহন করতে হয় এবং আলটিমেটলি গিয়ে ভোক্তা সাধারণকে বহন করতে হয়। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। চলতি অর্থবছরে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে $1 বিলিয়ন বা 8,500 কোটি টাকার বেশি অর্জনের প্রত্যাশা করছে সরকার। বস্ত্র ও পাট মন্ত্রণালয় জানিয়েছে, অর্থবছরের প্রথম 3 মাসে রপ্তানি পরিমাণ $307 মিলিয়ন ছাড়িয়েছে, যা গত বছরের চেয়ে প্রায় 40% বেশি। আরিফ জামালের রিপোর্ট। রাষ্ট্রায়ত্ত বিজিএমসির পাটকলগুলো বন্ধ এবং করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সত্ত্বেও গত অর্থবছরে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বেড়েছে 8.10%। $882.35 মিলিয়ন রপ্তানি আয় নিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় সর্বোচ্চ স্থানে উঠে এসেছে পাট খাত। পাটের মালের চাহিদা আছে বলে পাটের দাম বেড়ে গেছে, পাটটা আমরা পাচ্ছি না এখন। বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, সরকারি পাটকলগুলো বন্ধের নেতিবাচক নয়, ইতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের পাট খাতে। বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারতের সরকারি কোনো পাটকল নেই বলেও জানান তিনি। এই 5% আমরা 5% যে লস সাবজেক্ট আমরা বন্ধ করেছি। দেশের অর্থনীতি যাতে ধ্বংস না হয় সেজন্য আমরা এই কাজটা করেছি। প্রাইভেট মিল তারা এগিয়ে গেছে, তাদের দাম কম দিয়ে তারা দেশের গ্রোথ এগিয়ে নিয়ে গেছে, এবং এই করোনার মধ্যে 39% তারা গ্রোথ করছে, এক্সপোর্ট তারা করেছে। আগামী বছর বিজিএমসির বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো পিপিপির মাধ্যমে লিজ দেওয়ার কাজ শুরু হবে বলে জানান বস্ত্র ও পাট মন্ত্রী। তবে কবে নাগাদ পাটকলগুলো আবার চালু হবে তা এখনো অনিশ্চিত। যারা নিবে তারা এটাকে বিএমআরই করবে, তারা আধুনিকরণ করে তারা করবে, তারা তো লস করবেন না। সুতরাং তাদের সঙ্গে এই সময়টা তাদেরকে দিতে হবে। তার পুরনো মেশিন ওরা নেবে কিনা, পুরনো মেশিন যদি না নেয় তাহলে একটা চিন্তা ভাবনা করে, আর পুরনো মেশিন যদি নেয় আরেক চিন্তা ভাবনা। সেই ধরনের আমরা স্ক্র্যাপ করবো না টেন্ডার দেবো না ওদের সঙ্গে নতুন মিলে করবে, ওদের সঙ্গে বসতে হবে। এটা এই আলোচনা চলছে আমাদের। ব্রিফিংয়ে জানানো হয়, বিজিএমসির বন্ধ হয়ে যাওয়া 25টি পাটকলের মধ্যে এ পর্যন্ত 8টি মিলের শ্রমিকদের পাওনা বাবদ 1800 কোটি টাকা পাওয়া গেছে। 25 অক্টোবর আরও 2টি মিলের শ্রমিকদের পাওনা পরিশোধের কার্যক্রম শুরু হবে। সব মিলিয়ে পরিশোধ করা হবে প্রায় 5,000 কোটি টাকা। আশা করা যাচ্ছে এই প্রক্রিয়া আগামী মাসের মধ্যে সমুদায় সকল শ্রমিকদের পাওয়া সম্পন্ন করা যাবে।
গত 1 জুলাই থেকে বিজিএমসির পাটকলগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করে সরকার। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। দেশের করোনা পরিস্থিতির খবর জানাবো। করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও 24 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 5,723-এ। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় 14,086 জনের নমুনা পরীক্ষায় 1,545 জন নতুন করে শনাক্ত হয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,93,131-এ। 24 ঘন্টায় সুস্থ হওয়ায় 1,704 জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,08,845 জন। এ পর্যন্ত 157 দিনে মোট 22,06,411টি নমুনা পরীক্ষা করা হয়েছে। অন্য প্রসঙ্গ, অবশেষে রাস্তার উপরে তারের জাল থেকে মুক্তি মিলছে ঢাকা দক্ষিণের নাগরিকদেরও। ব্রডব্যান্ড ইন্টারনেট ও ডিশ সংযোগকারীরা একসঙ্গে মাটির নিচ দিয়ে তারের সংযোগ নেয়ার কাজ শুরু করেছেন। সময় লাগলেও তারের জাল সরানোর কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্রডব্যান্ড ইন্টারনেট ও কেবল টিভি অপারেটর নেতারা। এরকম তারের জাল জড়িয়ে আছে ঢাকা সহ সারা দেশেই। দুই মেয়রই আগ্রহ দেখান তারের জঞ্জাল থেকে ঢাকাবাসীকে মুক্ত করার। দক্ষিণের মেয়র অক্টোবরের শুরুতে তার অপসারণের কাজ শুরু করেন, যদিও ব্রডব্যান্ড ও কেবল অপারেটররা মাটির নিচে সংযোগের কাজ আগে শুরু করার দাবি জানান। মানুষ যাতে সেবা বঞ্চিত না হয় সে কথা মাথায় রেখেই সিটি কর্পোরেশন এবং কোয়াব আইএসপিএবি নেতারা সিদ্ধান্ত নেন মাটির নিচ দিয়ে তারের সংযোগ নেয়ার। এরই ধারাবাহিকতায় বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত জিগাতলার মোড় থেকে ভূগর্ভস্থ লাইন নেওয়ার কাজ শুরু হয়। এ সময় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদানকারী সংগঠন আইএসপিএবির সভাপতি জানান, জনসাধারণকে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিতে আধুনিকায়নের কাজ অব্যাহত থাকবে, তবে এজন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। মাল্টিপল আইএসপি যেন সেই কেবলটা ইউজ করতে পারে, ইনভেস্টমেন্টও কমে আসবে, আপ টাইম গ্যারান্টিটাও আমরা ইনশিওর করতে পারবো, সার্ভিসটাও ইনশিওর করা যাবে। কেবল টিভি অপারেটরদের সংগঠন কোয়াবের সভাপতি আশ্বাস দেন, যত দ্রুত সম্ভব তারের জঞ্জাল সরাবেন তারা। তবে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা প্রয়োজন। করব যে যারা আমাদের সদস্য আছে, কেবল টিভি নেটওয়ার্কের যারা মেম্বার আছে, যে এলাকাতে বিজনেস করছে, আমরা সবাইকে সাথে নিয়ে যেন সুন্দর একটি ঢাকা করতে পারি সেই লক্ষ্যে কাজ করব। যেখানে একেবারেই সম্ভব না, যেখানে উপরে থাকতে হবে, সেটাও আমরা একটা সুন্দর ডিজাইনের মাধ্যমে যেন আমরা কাজটা করতে পারি। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা। শারদীয় দুর্গোৎসবের খবর। ধূপধুনা, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের তালে আজ অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। বোধনের ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। বিস্তারিত জানাতে ঢাকেশ্বরী মন্দির থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। আরাফাত, আপনি তো ঢাকেশ্বরী মন্দিরে আছেন, দেবী দুর্গাকে কি অধিষ্ঠিত করা হয়েছে কিনা জানাবেন। মুনিয়া যেমনটি বলছিলেন, রয়েছে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। এখানে এরই মধ্যে দুর্গা দেবীর যে বোধন পূজা সেটি শুরু হয়েছে। এই পূজার মধ্য দিয়েই কিন্তু দেবীকে এই মর্তলোকে অর্থাৎ তার পিত্রালয়ে তাকে আহ্বান জানানো হচ্ছে। জানেন যে দক্ষিণায়ন অর্থাৎ বিষুবরেখা থেকে সূর্যের যখন দক্ষিণ দিকে যাওয়ার সময় এই 6 মাস দেবকুলে নিদ্রার সময়। আমাদের সাধারণ মানুষের যে 6 মাস দেবকুলের তার একদিন। তো এই নিদ্রার সময়টায় আসলে অকাল বলা হয়, অর্থাৎ এই নিদ্রার সময়টায় দেবদেবীদের পূজা ঠিক করা যায় না। এই পূজাটা করতে হলে দেবদেবীকে এই সময়টায় সজাগ করতে হয়, ঘুম থেকে জাগাতে হয়। এই ঘুম থেকে জাগানোর যে প্রক্রিয়া সেটি আসলে বোধন পূজা। এবং এই বোধন হিন্দু পুরাণ অনুযায়ী জানেন যে দেবী যে বেল গাছের যে পাতায়, সেই পাতায় কন্যা রূপে দেবীর আবির্ভাব হয় এবং সেই উপলক্ষেই কিন্তু এই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের যে বেল গাছের নিচে যে পূজা, সেই পূজাটি অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল থেকে মহাষষ্ঠীর মধ্য দিয়ে আসলে আমাদের এই বাঙালি সমাজের যে শারদীয় দুর্গা উৎসব,
সেই দুর্গা উৎসবটির যে আনুষ্ঠানিকতা বা উৎসব মুখরতা সেটি শুরু হবে এবং তার প্রাক্কালে এই যে বোধন প্রক্রিয়া, এই সায়ংকালে দেবীর অর্থাৎ ঘুমন্ত অবস্থায় দেবীর আমন্ত্রণ অভিবাসন, এই প্রক্রিয়াটির গুরুত্ব আসলে এই পূজার জন্য অপরিসীম। এবার এই করোনার সময়ে মা দুর্গার কাছে সাধারণ মানুষের যে প্রার্থনা, যেটি আসলে কিছুক্ষণ আগেও পুরোহিতরা আমাদের সঙ্গে কথা বলার সময় বলছিলেন, ভক্তদের যদি রাবণের চিন্তা করেন তাহলে সেখানে মা দেবী দুর্গার যে রুখে দাঁড়ানোর যে প্রক্রিয়া সেটিকে তারা এই দুর্গা পূজার মধ্যে দিয়ে আসলে ধর্ষকরূপী রাবণকে বধের সংকল্প করছেন। তো এই ছিল আমার কাছে জাতীয় মন্দির থেকে সর্বশেষ এখানে বোধন পূজা চলছে এবং এই পূজার আগামীকাল থেকে বিশেষ করে যে উৎসব মুখরতা সেটি শুরু হতে যাচ্ছে। তো এই ছিল ঢাকা জাতীয় মন্দির থেকে আমার কাছে। ধন্যবাদ আরাফাত আপনাকে। দর্শক সহকর্মী আরাফাত যেমনটি জানাচ্ছিলেন যে দেবী দুর্গাকে অধিষ্ঠিত করার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আয়োজন শুরু হলো। ৬টা নিউজ আওয়ারের সময় হলো ২২টি বিরতি নেওয়ার, বিরতির পর্যায়ে থাকছে। সালিশে ধর্ষণের বিচার কেন ফৌজদারি অপরাধ নয়, হাইকোর্টের রুল। বাজারে আলুর দাম কমতে আরও ২-৩ দিন। আবার আমন্ত্রণ জানাচ্ছি ৬টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যাচ্ছি অন্যান্য খবরে। নোয়াখালীর চাটখিলে প্রবাসী স্ত্রীকে ধর্ষণ মামলার আসামি শরীফকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুরে তাকে চাটখিল থেকে গ্রেফতার করা হয়। ধর্ষণের শিকার নারী মামলার এজাহারে জানান, চিহ্নিত সন্ত্রাসী মুজিবুর রহমান শরীফ বুধবার ভোরে কৌশলে ঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণ করে। শরীফের বিরুদ্ধে চাটখিল থানায় অস্ত্র, মারামারি সহ একাধিক মামলা রয়েছে। এদিকে সুনামগঞ্জের দোয়ারা বাজারের খাইরগাঁও গ্রামে কিশোরীকে গণধর্ষণের মামলায় বিল্লাল হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন নির্যাতিতা কিশোরীর মা। ১৩ অক্টোবর রাতে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে একই গ্রামের ৫ বখাটে পাশের ধান খেতে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে। ধর্ষণের অপরাধে গ্রাম্য সালিশ কেন ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ধর্ষণের মামলায় ১৮০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করার হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কিনা সে বিষয়ে ৩ মাসের মধ্যে প্রতিবেদন দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ বিকেলে এ আদেশ দেন। গত ২০ অক্টোবর ধর্ষণের অপরাধে সালিশ করাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট শাহিনুজ্জামান শাহিন এই রিট আবেদন করেন। মুজিববর্ষ উপলক্ষে আগামী ৮ নভেম্বর জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ওই দিন সন্ধ্যা ৬টায় বসবে সংসদের এই বিশেষ অধিবেশন। বুধবার সংসদের ওয়েবসাইটে তথ্য প্রকাশ করা হয়। বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উপলক্ষে এর আগে গত ২২ ও ২৩ মার্চ বিশেষ অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি। করোনা ভাইরাস মহামারীর কারণে পরে তা স্থগিত করা হয়। জাতীয় সংসদে জনসংযোগ বিভাগের কর্মকর্তারা জানান, মুজিব বর্ষের এই বিশেষ অধিবেশন উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী, অডিও ভিডিও কর্নার স্থাপন সহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এছাড়া ৪ নভেম্বর সংবিধান দিবস উদযাপন এবং সংসদে বঙ্গবন্ধু শিরোনামে একটি গ্রন্থ প্রকাশিত হবে। গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের জন্য গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেনকে শোকজ করা হবে। শোকজের জবাব সন্তোষজনক না হলে চূড়ান্ত বহিষ্কার করা হতে পারে, এমনটাই জানিয়েছেন গণফোরাম ভেঙে গঠিত বিদ্রোহী অংশ নির্বাহী সভাপতি ও মুখপাত্র সুব্রত চৌধুরী। বুধবার জাতীয় প্রেস ক্লাবে গণফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। আরও বলেন, গঠনতন্ত্র বিরোধী যত কর্মকাণ্ড হয়েছে তা ডক্টর কামাল হোসেনের সম্মতিক্রমেই হয়েছে। দলের কেউই গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ড করে পার পেতে পারে না।
কেন্দ্রীয় কমিটির 2/3 সদস্যের সম্মতিক্রমে শোকজের পর বহিষ্কার করা যায়। এক্ষেত্রে ডক্টর রেজা কিবরিয়াকে নিয়ে গণতন্ত্রহীন এবং স্বেচ্ছাচারিতামূলক কর্মকাণ্ড চালিয়ে গেলে ডক্টর কামাল হোসেনের বিষয়ে সিদ্ধান্ত 26 ডিসেম্বরের সম্মেলনের আগেও হতে পারে বলে এ সময় জানানো হয়। সরকার নতুন করে আলুর দাম নির্ধারণ করে দিলেও বাজারে এখনও তার প্রভাব দেখা যায়নি। খুচরা পর্যায়ে আলু বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। বিক্রেতারা বলছেন তাদের কাছে আগের দামে কেনা আলু শেষ না হওয়া পর্যন্ত হ্রাসকৃত নতুন দামে বিক্রি সম্ভব নয়। এ নিয়ে ক্ষুব্ধ খুচরা পর্যায়ে ক্রেতা বিক্রেতা উভয়ই। আলুর অস্বাভাবিক দাম বৃদ্ধির পর সরকার 2 দফা দাম বেঁধে দেয়। সর্বশেষ গত মঙ্গলবার সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠকে প্রতি কেজি আলুর পাইকারি 30 এবং ভোক্তা পর্যায়ে 35 টাকা নির্ধারণ করা হয়। হিমাগার থেকে কেনার ক্ষেত্রে এ দাম প্রতি কেজি 27 টাকা। তবে বাজারে এখনও এর প্রভাব দেখা যায়নি। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে আকার ও মানভেদে প্রতি কেজি আলু 45 থেকে 55 টাকা বিক্রি হয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। ওই যে আলু 45 বলছে না, আমি যদি 40 টাকা সারাদিনও বলি আমাকে 40 টাকা সে দিবে না। জিজ্ঞেস করলে বলতেছে যে ভাই 10-5 টাকা কমাইছে, এই তো বেশি। যদি সরকার নিজস্ব প্রতিনিধি দিয়ে বাজারটা মনিটরিং করাতো সেক্ষেত্রে হয়তো ভয়ে হলেও কিছুটা সময় বাজারটা নিয়ন্ত্রণে থাকতো, কিন্তু সেটা তো কখনো করে না। আড়তদাররা বলছেন বাজারে আলুর দাম কমাতে আরও 2-3 দিন সময় লাগবে। পাইকারি ব্যবসায়ীদের দাবি, আগে বাড়তি দামে কেনা থাকায় এখনই সরকার নির্ধারিত কম দামে আলু বিক্রি করা সম্ভব হচ্ছে না। ডায়মন্ড আলু আপনি বিক্রি করা হচ্ছে খুরসায় আপনার হইলো 45 টাকায়, আর হইলো ডায়মন্ড আর এর ভিতরে বগুড়ার যে লাল আলুগুলো আছে ওগুলো আপনার 50 টাকায় খুরসায় বিক্রি করা হচ্ছে। পাইকারি তো কমায় না, সরকারি তো রেট দিচ্ছে 30-35, কিন্তু পাইকারি যারা বেচে এরা তো এই দামে বেচে না, তাহলে আমরা কেমনে বেচবো? পাইকারি স্লিপটাও দেয় না, আমরা একজন আসলে আমরা দেখাই, আমি স্লিপটাও দেয় না। এদিকে আলুর দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী। আমরা আপ্রাণ চেষ্টা করবো এটা বাস্তবায়নের জন্য। তা আপনারা জানেন যে একটা খোলা বাজার অর্থনীতিতে, মুক্তবাজার অর্থনীতিতে বল প্রয়োগ করে এটা করা যায় না, তবে মনিটরিং অবশ্যই করতে হবে যে কি কারণে, এটা যুক্তি দেখ যে কি কারণে 35 টাকার বেশি তাদেরকে কেন বিক্রি। সাদিয়া নান্সি, এটিএন নিউজ, ঢাকা। 35 টাকা করে কিনতে হারাতে বসেছে কক্সবাজার সমুদ্র সৈকতের বিস্তীর্ণ ঝাউবাগান। সাগরের ঢেউয়ে অব্যাহত ভাঙনের মুখে পড়েছে নয়নাভিরামী সৌন্দর্য। এর প্রধান কারণ হিসেবে অপরিকল্পিত ড্রেজিংকে দায়ী করছেন পরিবেশপ্রেমীরা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। সমুদ্রের ঢেউ ও তার বিশালতা আর সারি সারি সবুজ ঝাউগাছ ভ্রমণ পিপাসু যে কাউকেই মোহিত করে। সেই ঝাউ বাগানই মহাবিপর্যয়ে। সৈকতে নাজিরাটেক, সমিতিপাড়া, ডায়াবেটিক্স হাসপাতাল, শৈবাল, সুগন্ধা ও সি ইন পয়েন্ট পড়েছে তীব্র ভাঙনের কবলে। গেল 5 বছরে সৈকতে নাজিরাটেক থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত প্রায় 4 কিলোমিটার এলাকার হাজার হাজার ঝাউগাছ বিলীন হয়ে গেছে এরই মধ্যে। বীজটা অনেক বড় ছিল, এখন সমুদ্রের ঢেউয়ে দিন দিন আমাদের কক্সবাজার ঝাউবনটা ভেঙে যাচ্ছে। কবিতা সত্তর থেকে সুগন্ধা পয়েন্ট থেকে লাবণী পয়েন্ট থেকে কিন্তু দিন দিন ওই দিক থেকে পানিগুলো এদিকে তলিয়ে চলে আসতেছে। ওই ক্ষেত্রে আমাদের কিন্তু সরকারিভাবে ভালো একটা পদক্ষেপ নেওয়া দরকার। এই বিপর্যয়ের কারণ হিসেবে সমুদ্র উপকূলে অপরিকল্পিত ড্রেজিংকেই দায়ী করছেন পরিবেশবাদীরা। সৈকতের রক্ষা কবচ এই বনায়ন ধ্বংস হয়ে গেলে স্থানীয় বাসিন্দাদের জন্য তা চরম হুমকি তৈরি করবে বলে আশঙ্কা তাদের। এই গাছকে অবলম্বন করে ওখানকার যে মেরিন ইকোসিস্টেমের যে একটা সংস্পর্শ এবং যে এই ইকোফনা এবং ফ্লোরাগুলো আছে তাদেরও কিন্তু একটা পরিবর্তন হবে, যেটা আমাদের সামুদ্রিক যে পরিবেশ, সামুদ্রিক বাস্তুসংস্থানের মধ্যে বিরূপ প্রভাব সৃষ্টি করবে। ঝাউবাগানের অনেকটাই পানিতে তলিয়ে গেছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে কিছু জিও ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে। ভাঙন রোধের জন্য আমাদের যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার সেটা আমরা এখন আসছি। এরপরে নিশ্চয়ই ঝাউ বাগান আবার তৈরি করা যাবে যেগুলো হয়তো বিনষ্ট হয়েছে। তো এই মুহূর্তে আমাদের প্রোটেকশনটাই জরুরি এবং সেটা নিয়েই কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। অর্থনৈতিক লেনদেন আরও গতিশীল করতে বিএসপি ফাউন্ডেশনের সঙ্গে ডাচ বাংলা ব্যাংকের সমঝোতা চুক্তি হয়েছে।
দুপুরে রাজধানী গুলশান 2-এ বিএসপি গ্লোবাল নেটওয়ার্ক অডিটোরিয়ামে এই চুক্তি সই হয়। বিএসপি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপের পক্ষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান লায়ন এম কে বাশার এবং ডাচ বাংলা ব্যাংকের পক্ষে হেড অব ডিভিশন ব্রাঞ্চ অপারেশন এবং লায়াবিলিটি ডিভিশনের মোহাম্মদ মোশাররফ হোসাইন এই সমঝোতা স্মারকে সই করেন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। রাঙ্গামাটির লংগদুর বৈরাগী বাজার এলাকার সমতল ভূমিতে উচ্চ ফলনশীল জাতের পেঁপে চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন কৃষক মমিনুল হক। কয়েক বছর ধরে উচ্চ ফলনশীল জাতের পেঁপে চাষ করছেন তিনি। গত বছরের ডিসেম্বরে 1 একর জমিতে রোপণ করেন তাইওয়ানের উচ্চ ফলনশীল বামন প্রজাতির রেড লেডি পেঁপে। এরই মধ্যে বাগানে 9 শতাধিক গাছে প্রায় 29 মেট্রিক টন ফল ধরেছে। চলছে বিপণনের প্রক্রিয়া। মমিনুলের সাফল্যে উৎসাহিত হচ্ছেন এলাকার অন্যান্য চাষিরাও। স্থানীয় কৃষি বিভাগ বলছে, রাঙ্গামাটি জেলায় 1678 হেক্টর জমিতে পেঁপের ব্যাপক ফলন হয়েছে। ন্যায্য মূল্য পেতে কৃষি বিভাগের অনলাইনের মাধ্যমে ফল বিক্রির পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা। বাগান সাজাইতেছি, মোটামুটি গাছও ভালো আছে, ফলনের দিকে তো মোটামুটি এগুলো ভালো। প্রায় 3,60,000 টাকার মতন আমার কাছে। তো যদি আল্লাহ পাক উপরে আল্লাহ সই সালামত রাখে তো 5-7 লাখ টাকা বেচা কোনো ব্যাপারই না। বাজারজাতের অবস্থা তেমন ভালো না, কারণ যোগাযোগের কারণে আমাদের বাজারের যে মূল্য সেটা আমরা পাচ্ছি না। আবারও নিচ্ছে বাজিস বিরতি। বিরতির পর যা থাকছে, মাউথওয়াশ বা টুথপেস্টে নিষ্ক্রিয় হয় করোনা ভাইরাস। পাকিস্তানের ভিসার জন্য ভিড়ে বিশৃঙ্খলা, নিহত 15 আফগান। আবারও আমন্ত্রণ জানাচ্ছি 6টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর কর্মকর্তারা। যশোরে আজ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ISPR কর্মকর্তারা এই আহ্বান জানান। ISPR এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ ইবনে জাহিদ ওই সভায় জানান, সাংবাদিকদের সঙ্গে ISPR এর যোগাযোগ আরও সহজ করার জন্য দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য একটি উত্তরাঞ্চলের জন্য আরেকটি আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হবে। সভায় আরও উপস্থিত ছিলেন ISPR এর সহকারী পরিচালক রেজাউল করিম এবং গবেষণা কর্মকর্তা শাহাদাত হোসেন। দেশের বাইরের খবর। মাউথওয়াশ, টুথপেস্ট কিংবা ওরাল অ্যান্টিসেপটিক দিয়ে করোনা ভাইরাস নিষ্ক্রিয় করে দেওয়া সম্ভব। যুক্তরাষ্ট্রের পেন স্টেট কলেজ অব মেডিসিনের গবেষণায় এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, এসব পণ্য ব্যবহার করোনায় আক্রান্তদের মুখ গহ্বরের ভাইরাস কমাতে কার্যকর হতে পারে। এতে কমতে পারে করোনার বিস্তার। এই গবেষণায় গবেষকরা সাধারণ টুথপেস্ট ও মাউথওয়াশের পাশাপাশি দাঁত পরিষ্কার করে এরকম অনেক পণ্যই পরীক্ষা করে দেখেছেন। তারা দেখতে পান মাউথওয়াশ মাত্র 30 সেকেন্ডের মধ্যে 99.99% করোনা ভাইরাস নিষ্ক্রিয় করে দিতে সক্ষম। অ্যান্টিসেপটিক সংবলিত টুথপেস্টও মাত্র 30 সেকেন্ড থেকে 2 মিনিটের মধ্যে 99% করোনা ভাইরাসকে মেরে ফেলতে পারে। Suggesting these products could reduce the amount of virus in the mouth or throat, reducing the spread of infection. আফগানিস্তানে পাকিস্তান কনসুলেটে ভিসার আবেদন করতে গিয়ে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে পাকিস্তান কনসুলেটের সামনে এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, ভিসার আবেদনের জন্য টোকেন নিতে কনসুলেটের বাইরে একটি খেলার মাঠে কমপক্ষে 3000 মানুষ জড়ো হয়েছিলেন। এ সময় তাদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়।
এক পর্যায়ে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিহত 15 জনের মধ্যেই 11 জন নারী। আহতদের মধ্যে বেশ কয়েকজন বয়স্ক নাগরিক রয়েছেন। প্রতি বছর চিকিৎসা, শিক্ষা ও কাজের খোঁজে হাজার হাজার আফগান নাগরিক প্রতিবেশী পাকিস্তানে যায়। পাকিস্তানে প্রায় 30 লাখ আফগান শরণার্থী ও অভিবাসী অবস্থান করছে। খেলার খবর। নারী ক্রিকেটারদের আইপিএল খ্যাত উইমেন্স টি20 চ্যালেঞ্জ টুর্নামেন্ট খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের সালমা খাতুন ও জাহানারা আলম। উইমেন্স টি20 চ্যালেঞ্জে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সালমা খাতুন। তিনি খেলবেন ট্রেল ব্লেজার্সের হয়ে। আর গত আসরের মতো এবারও ভেলোসিটির হয়ে খেলবেন পেসার জাহানারা আলম। আগামী 4 নভেম্বর দুবাইয়ে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। ফাইনাল হবে 9 নভেম্বর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সুপারনোভা ও ভেলোসিটি। টুর্নামেন্টে ভারত, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সহ মোট 7 দেশের তারকা ক্রিকেটাররা খেলবেন। মাঠে ভালো করতে সবার দোয়া চেয়েছেন জাহানারা। শেষ করব 6টা নিউজ আওয়ার। তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। হবে না বার্ষিক পরীক্ষা, এবার পাস সবাই। দেশে ঢোকা মাত্রই পিকে হালদারকে গ্রেফতারে হাইকোর্টের নির্দেশ। রোহিঙ্গাদের নিয়ে দাতাদের দীর্ঘ পরিকল্পনায় আপত্তি বাংলাদেশের। পাট ও পাটপণ্য রপ্তানি থেকে $1 বিলিয়ন অর্জনের আশা। বোধনে শুরু শারদীয় দুর্গোৎসব। সালিশে ধর্ষণের বিচার কেন ফৌজদারি অপরাধ নয়, হাইকোর্টের রুল। বাজারে আলুর দাম কমতে আরও 2-3 দিন। মাউথওয়াশ বা টুথপেস্টে নিষ্ক্রিয় হয় করোনা ভাইরাস। পাকিস্তানের ভিসার জন্য ভিড়ে বিশৃঙ্খলা, নিহত 15 আফগান। এই ছিল 6টা নিউজ আওয়ার। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন ST ART স্টার্ট স্পেস এন এবং পাঠিয়ে দিন 595 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।